ঐতিহাসিক ৭ নভেম্বরে বিএনপির শ্রদ্ধা, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে আমূল সংস্কার করেছেন জিয়াউর রহমান, বললেন মির্জা ফখরুল। ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব। বর্তমান সরকারি নির্বাচনী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে জানালেন প্রেস সচিব। বললেন, এখনো যারা ভোট ঠেকানোর চেষ্টা করছে তারা স্বৈরাচারের দোসর। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। আগামী সপ্তাহ থেকে বদলে যাচ্ছে পুলিশের পোশাক। শুরুতে ব্যবহার হবে মহানগর, পিবিআই সহ কয়েকটি ইউনিটে। পেশাদারিত্ব ও জনগণের সাথে সম্পর্ক উন্নয়নই লক্ষ্য। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ এরা আগে পড়বে, এরপরে পুলিশ হেডকোয়ার্টার্স এবং এরা হচ্ছে পরবর্তী। এবার ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানালেন, সম্পূর্ণ দায়িত্বে ছিলেন নিজেই। রাজনৈতিক ব্যবস্থা সহ বহু বিষয়ে আমূল সংস্কার আনেন জিয়াউর রহমান, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে কথা বলেন তিনি। বলেন, গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য বিভিন্ন রকম চক্রান্ত চলছে। বলেন, নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে, তাহলেই সংহতি দিবসের মূল্যায়ন নিশ্চিত হবে। এ সময় বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্রকে সংহত রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকম ভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা আর অস্থিরতা দূর করার দিন ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ঘটনা প্রবাহে সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন তিনি। ৭৫-এর উত্তাল সময়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াকে গৃহবন্দী করার মধ্যে দিয়ে হুমকির মুখে পড়ে দেশের স্থিতিশীলতা। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের টালমাটাল ক্ষণে সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে বাংলাদেশের বুকে। যে দিনটিকে বিএনপি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। ৫ আগস্ট ২০২৪। কারো ভাষায় অভ্যুত্থান, কারো মতে বিপ্লব। আন্দোলনের সূচনা হয়েছিল পতিত সরকারের বৈষম্য আর ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে। হত্যা নির্যাতনের মাঝে সেনাবাহিনীর ভূমিকার দিকে তাকিয়ে গোটা দেশ হতাশ হননি মুক্তিকামীরা। বিনা ঘোষণায় যেন বলা হয়ে যায় দেশ আর মানবতার প্রতি সংহতি। অনেকটা একই রকম প্রেক্ষাপটে উল্টো ঘটনা ঘটেছিল ১৯৭৫-এর নভেম্বরে, যেদিন সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়েছিল সাধারণ জনগণ। ৭ নভেম্বর ১৯৭৫, সেনানিবাসে গৃহবন্দী সেনাপ্রধান জিয়াউর রহমান। গোটা বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এর আগে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে। ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় ৪ নেতা। ৭ নভেম্বর পূর্ববর্তী সেই সময়ে দেশজুড়ে বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি, বাকশাল আর দুর্ভিক্ষের ক্ষোভ জনমনে। জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার আগেই সারা দেশে পরিচিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা মেজর জিয়া হিসেবে। তাকে মুক্ত করা এবং স্বাধীনতার সার্বভৌমত্বের সুরক্ষায় এগিয়ে আসেন সাধারণ সিপাহী আর দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা। অকুতভয় সেই সেনা সদস্যদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ নেমে আসে রাজপথে। ঘটনাবলী যদিও ক্যান্টনমেন্টের ৪ দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু জাতীয় রাজনীতিতে এটি পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সেই সময় সৈনিকদের মধ্যে যে বিদ্রোহ, এটি দমন করার মতো ব্যক্তিত্ব জিয়াউর রহমান ছাড়া আর কারো ছিল না, যার জন্য আজও বাংলাদেশ সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে রয়েছে।
বিপ্লবের স্ফুলিঙ্গে জিয়া হয়ে ওঠেন মহানায়ক। কর্নেল তাহেরের পথে না হেঁটে সতর্ক ছিলেন জনগণের ভরসায়। শুরুতেই চেয়েছেন সেনাবাহিনী শৃঙ্খলা আর জনগণের আস্থা অর্জন। নানা ধরনের দুর্বল চিত্ত হটকারী অফিসারদের হাত থেকে সেনাবাহিনীকে রক্ষা করেন, দেশকে রক্ষা করেন। যখন সৈনিকেরা ট্রাক নিয়ে শহরে পরিভ্রমণ করেন, জেনারেল জিয়া জিন্দাবাদ বলেন, এগুলো দেখে সাধারণ মানুষও এই প্রভাবান্বিত হয়। 7ই নভেম্বরের পরিবর্তনের পর জাতি নূতন দিক নির্দেশনা পায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং তিনি একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় শাসন প্রবর্তন করেন। আরও বহু সংস্কার হয় এবং আমরা বাংলাদেশ নূতন পথে হাঁটতে থাকি। 1975-এর 7 নভেম্বরের 2 সপ্তাহের মধ্যেই জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। তিনি রাষ্ট্রপতি হওয়া, সেনাবাহিনী প্রধান হওয়া, এগুলোর জন্য নিজে কোনো চেষ্টা করেননি। ভাগ্য তাকে এখানে নিয়ে এসছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা স্বৈরাচারের দোসর, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। বর্তমান সরকারি নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারণ নেই। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দল থেকে শহীদ ও আহতদের নিয়ে বড় পরিসরে কাজ করা সম্ভব বলে বিএনপিতে যোগ দেয়া জানিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। যমুনা নিউজকে তিনি জানান, চিরায়ত রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই রাজনীতিতে যোগ দেওয়ার এই সিদ্ধান্ত। বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর কথা নিশ্চয় মনে আছে। 24-এর 18 জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মুগ্ধ। 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর দায়িত্ব দেওয়া হয় মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। শহীদ পরিবারের জন্য করা তহবিলের অর্থ বুঝিয়ে দিয়ে এ বছরের মে মাসে ব্যক্তিগত কারণ উল্লেখ করে ফাউন্ডেশনের পদ ছাড়েন মীর স্নিগ্ধ। মনোযোগ দেন পড়াশোনা আর স্কাউটিং এর কাজে। চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি। সবশেষ রাজনীতিতে যোগ দিলেন স্নিগ্ধ। পছন্দের দল বিএনপি, নিয়েছেন দলটির সদস্যপদ। জন্য একসাথে কাজ করতে হবে। স্নিগ্ধর কাছে প্রশ্ন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কেন পছন্দ? সবথেকে বড় রাজনৈতিক দলে যুক্ত হওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আমি জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদেরকে নিয়ে আরো বৃহৎ আকারে কাজ করতে পারবো। তরুণরা রাজনৈতিক বিমুখ হয়ে আছে, তারা মনে করে রাজনীতিক একটা খারাপ জায়গা, সেখানে ভালো মানুষ যায় না। তো আমি সেই কালচারটা পরিবর্তন করতে চাই। আসছে নির্বাচনেই কি প্রার্থী হতে চান? স্নিগ্ধর উত্তর, দল নেবে এই সিদ্ধান্ত। আমি এখন বর্তমানে বিএনপির একজন কর্মী এবং কর্মী হিসাবে দল আমাকে যে নির্দেশনা দিবে সেভাবেই আমি কার্যক্রম করব। এখন সামনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচনের ধানের শীষকে জিতানোর জন্য আমাদেরকে দল যেভাবে নির্দেশনা দেবে আমরা সকলেই একসাথে মিলে সেভাবেই কার্যক্রম করব। সবাই একে অপরের প্রতি সম্মান রেখে একটি ইতিবাচকভাবে প্রতিযোগিতার মাধ্যমে এই যে জাতীয় নির্বাচনটি সামনে আসছে সেই নির্বাচনটি। চট্টগ্রামের বায়েজিদ থানার চালিতাতলি এলাকায় বাবলা হত্যাকাণ্ড এবং রাউজানের প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের মূল হোতা ইশতিয়াক চৌধুরী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 7। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, আর কি তথ্য রয়েছে আপনার কাছে?
দেবাশিস, ঘটনাটা ঘটেছে গত বুধবার এবং সেই বুধবার থেকে গত রাত পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে এই ঘটনায় মানে চালিতাতলির যে গোলাগুলির ঘটনা সেখানে একজন মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনায় কোনো মামলা গত রাত পর্যন্ত হয়নি, কিন্তু র্যাব 7 চট্টগ্রামে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত ইশতিয়াক চৌধুরী সহ 6 জনকে গ্রেফতার করেছে এবং সেটা নিয়েই আর কিছুক্ষণ পর একটা ব্রিফ আছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে সেই ব্রিফটা র্যাব করবে। তখন বিস্তারিতটা আমরা জানতে পারবো, কিভাবে কিলিং মিশনটা সে করে বা এই ঘটনায় আর কারা কারা সম্পৃক্ত, কেন করেছে, এর পিছনে মোটিভ কি, সবকিছুই জানা যাবে। তবে শুধু বাবলা হত্যাকাণ্ডে জড়িত ইশতিয়াক এমনটা নয়, রাউজানে প্রকাশ্যে গুলিবর্ষণ এবং রক্তক্ষয়ী যে সংঘর্ষ সেগুলোরও মূল হোতা দাবি করা হচ্ছে এই ইশতিয়াক চৌধুরীকে। এবং এই যে রাউজানের আমরা দেখতে পাই যে গোলাগুলির হানাহানি, পাশাপাশি হত্যা, নির্বিচারে মানুষজনকে মেরে ফেলা, এইসব ঘটনায় ইশতিয়াক জড়িত এমনটা বলা হচ্ছে। এবং সেটা যদি হয়ে থাকে, সেই মূল হোতাকে যদি গ্রেফতার করা যায় তাহলে সেটা হবে যারা রাউজানবাসী আছেন বা চট্টগ্রামের মানুষ আছেন তাদের জন্য বড় একটা শান্তির খবর। এবং পাশাপাশি র্যাব 7-এর যে ইশতিয়াককে গ্রেফতার করা, তার বাবলা হত্যাকাণ্ডে জড়িত থাকা সবকিছুর জটলা কিন্তু আমরা র্যাবের ব্রিফিংয়েই জানতে পারবো। দেবাশিস, ধন্যবাদ শাহাদ যুক্ত হবার জন্য। আগামী 15 নভেম্বর থেকে পুলিশের নতুন ইউনিফর্ম চালু হবে, যা লোহার বা আয়রন রং হবে। প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌ পুলিশ এবং পিবিআই এর সদস্যরা এই পোশাক পাচ্ছেন। পর্যায়ক্রমে পুলিশের সব সদস্যরা এটি ব্যবহার করবেন। পুলিশ সদর দপ্তর জানায়, পেশাদারিত্ব বৃদ্ধি আর জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই লক্ষ্য। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাব্বি সিদ্দিকী রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। 5 আগস্টের পর নিরাপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে পড়ে। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। সবকিছু মাথায় রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। প্রাথমিক পর্যায়ে র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে দেওয়া হয় পোশাকের ট্রায়াল। যদিও নতুন পোশাকের কাপড়ের রং নিয়ে প্রশ্ন ওঠে, তারপরও গাঢ় নীল রঙের পরিবর্তে লোহার বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়। চলতি মাসের 15 তারিখ থেকে পুলিশকে আর দেখা যাবে না চিরচেনা পোশাকে। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সকল স্তরে ব্যবহার করা হবে আয়রন রঙের পোশাক। অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার হিসাবে, সুতরাং অভিভাবক তো পরেই পড়বে আর কি, এটা হচ্ছে আমাদের। সুতরাং পর্যায়ক্রমে, যেহেতু এটা একটা পর্যায়ক্রমে দেওয়া হবে, একসাথে তো অতগুলা কাপড় সরবরাহ করার মতো পরিস্থিতি নাই। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ, এরা আগে পড়বে। এরপরে পুলিশ হেডকোয়ার্টার্স এবং এরা হচ্ছে পরবর্তীতে পড়বে। তবে র্যাবের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় বাহিনীটি বলছে আপাতত কালো রঙের পোশাকেই থাকবে বাহিনী। যাচাই বাছাই শেষে যখন বিষয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে, তখনই নতুন পোশাকের বিষয়ে র্যাব ফোর্সেস একটি সিদ্ধান্তে আসতে পারবে। বাট যতদিন এই সিদ্ধান্তটা চূড়ান্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের যে পুরনো যে পোশাক ছিল, এই পোশাকে আমরা আমাদের কাজ, স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমটা কন্টিনিউ করছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু পোশাক পরিবর্তন নয়, পুলিশের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তার নিরাপদ কর্ম পরিবেশ যদি নিশ্চিত করা সম্ভব না হয়, এটা যদি সে করতে না পারে, পুলিশ প্রশাসন বলুন বা সরকার যদি এটি নিশ্চিত করতে না পারে, নতুন পোশাক মানে তাকে দেওয়া হলো, নতুন পোশাক পরে সে যদি আক্রমণের শিকার হয় এবং সে যদি আগের অভিযোগগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে, তখন নতুন পোশাক তো কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তোলার জন্য প্রশিক্ষণ সহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেন এই বিশ্লেষক। নতুন পোশাকের সাথে পুলিশের কর্মকাণ্ডেও নতুনত্ব আসবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস নিয়ে 1.5 বছর গবেষণা চালিয়ে এর সঙ্গে যুক্ত মানবদেহের 9টি জিন খুঁজে পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এর মধ্যে 6টি জিন সরাসরি সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখে। এর প্রেক্ষিতে 3টি ঔষধ নির্ধারণ করেছেন তিনি। গবেষণাটি এরই মধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই গবেষণা ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য এক নতুন দুয়ার খুলতে পারে। তারা বলছেন, সরকারি উদ্যোগে ডেটাবেস তৈরির মাধ্যমেই এই গবেষণায় ভালো ফলাফল পাওয়া সম্ভব। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। ভাইরাসটি এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীদের জন্য এক চ্যালেঞ্জ।
ডেঙ্গু জ্বরে মৃত্যুর আধিক্য দেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আব্দুল লতিফ এ নিয়ে গবেষণা শুরু করেন। 1.5 বছরের গবেষণায় ডেঙ্গুর 9টি নতুন জিন আবিষ্কার ও 3টি ঔষধ নির্ধারণ করেছেন তিনি। 2023 সালের ডিসেম্বর মাস থেকে তিনি কাজটি শুরু করেন। এবছর 7 অক্টোবর আন্তর্জাতিক জার্নাল PLOS ONE-এ ফলাফলসহ গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণায় ই-সিলিকো বিশ্লেষণের মাধ্যমে তারা মানবদেহের 9টি জিন শনাক্ত করেছেন, যেগুলো ডেঙ্গুর সংক্রমণ, কোষচক্রের ব্যাঘাত ও রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। গবেষণায় 3টি ঔষধ শনাক্ত করা হয়েছে, যেগুলো ভবিষ্যতে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকরা। কিছু জিনই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, সিগনিফিকেন্টলি আমরা প্রুফ করেছি আমাদের এই অ্যানালাইসিসে, এবং পরবর্তীতে আমরা যেটা চেষ্টা করেছি এই জিনগুলো আমাদের বডিতে পূর্বের অবস্থায় বা ইনহিবিট করার জন্য যেসব ড্রাগগুলো ইউজ করে বা কম্পিউটেশনালি আমরা প্রুফ করার চেষ্টা করেছি বা আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছি যে ড্রাগগুলো আসলে কাজ করবে। গবেষক লতিফ বলছেন, এ তথ্যগুলো ব্যবহার করে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর পদ্ধতি তৈরি সম্ভব। তাই ড্রাই ল্যাব থেকে ওয়েট ল্যাবের প্রয়োজন এবং আরও গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ সংকুলান দরকার। এটাই যে সর্বশেষ অবস্থা তা না, আমরা যে ডিরেক্ট আমরা বডিতে এটা অ্যাপ্লাই করবো তা না, এটার জন্য পরবর্তীতে অবশ্যই ওয়েট ল্যাবের হেল্প আমাদের প্রয়োজন হবে। এবং ওয়েট ল্যাব বলতে আসলে বুঝতে পারছি এখানে আমাদের অবশ্যই ফান্ডিংয়ের প্রয়োজন। বায়ো ইনফরমেটিক্স ল্যাবের এই গবেষণা নিয়ে শিক্ষকরা বলছেন, এ অনুসন্ধানগুলো সম্মিলিতভাবে পরবর্তী ধাপে যদি এগিয়ে নেওয়া যায়, তাহলে বাংলাদেশের মতো জায়গা থেকে ডেঙ্গুর প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব। বায়োইনফরমেটিক্স টুল একটা ইম্পর্টেন্ট টুল, যার মাধ্যমে রোগ নির্ণয়ও সম্ভব এবং ওষুধ আবিষ্কারও সম্ভব। সরকারের পৃষ্ঠপোষক করার কারণে এর জন্য বড় ফান্ডিং প্রয়োজন। তো সবাইকে এই ড্রাগ আবিষ্কারের জন্য সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এই গবেষণায় পাওয়া সফলতার ধারাবাহিকতায় অধিকতর গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন এই প্রাণীবিদ। যে জিন রোগের সাথে সম্পৃক্ত এবং ওই জিনকে নিয়ন্ত্রণকারী যদি আমরা কোনো ড্রাগকে নির্দিষ্ট করতে পারি, তাহলে ওই জিনকে কন্ট্রোলের মাধ্যমে আমরা রোগকে নিয়ন্ত্রণ করতে পারছি। এটা অবশ্যই যুক্তি নির্ভর কথা। বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় একটি মাইল ফলক হতে পারে। তবে এর আওতায় ডাটাবেস তৈরির জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। গভর্নমেন্ট যদি একটা উদ্যোগ নেয় যে একটা ডাটাবেস তৈরি করা, কারণ এটা খুবই দরকার। এখন উন্নত দেশগুলোতে এগুলো কিন্তু হচ্ছে। ডিএনএ সিকোয়েন্স নিয়ে যদি আমরা সেগুলো অ্যানালাইসিস করে বাংলাদেশের মানুষকে যদি আমরা ক্লাস্টারিং করে ফেলি, তখন আমরা একটা ক্লাস্টারের জন্য আলাদা আলাদা ড্রাগ আমরা ডেভেলপ করতে পারবো। গবেষকরা জানান, গবেষণা পুরোপুরি সম্পন্ন হলে হোস্ট জিন এক্সপ্রেশন ডেটা বিশ্লেষণ করে ডেঙ্গু সংক্রমণের পূর্বাভাসের জন্য সম্ভাব্য বায়োমার্কার শনাক্ত করা সম্ভব। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। খুলনার রূপসা উপজেলার সোহেল হাওলাদার নামে সৌদি আরব প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের মানিক সর্দারের বালুর মাঠের দক্ষিণ পাশে হয় এই ঘটনা। নিহত সোহেল হাওলাদার ওই এলাকায় মৃত রুস্তম হাওলাদার ছেলে এবং দীর্ঘদিন ধরেই সৌদি আরবে প্রবাসী ছিলেন। পুলিশ জানায়, দোকান থেকে খাবার কিনতে বাড়ি থেকে বের হন সোহেল। এ সময় দুর্বৃত্তরা তার গতিরোধ করে বুকের বাম পাশে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সোহেল। তাকে অন্তত 8টি গুলি করা হয়েছে বলে ধারণা পুলিশের। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে, জানান রূপসা থানার পরিদর্শক আব্দুল সবুর খান। সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণ মন্ত্রী এবং দিনাজপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবার সূত্রে জানা যায়, তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত 13 দিন ধরে হাসপাতালের আইসিইউতে ছিলেন। তার বয়স হয়েছিল 81 বছর। রাতেই রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসার সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। ভোল পাল্টে এবার ইরানে ইসরায়েলের চালানো সাম্প্রতিক হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান তিনি। দাবি করেন, সেই হামলায় প্রায় সম্পূর্ণ দায়িত্বে ছিলেন তিনি নিজেই। গেল জুন মাসে বিনা উস্কানিতে ইরানে বিমান হামলায়
চালায় ইসরায়েল, যাতে দেশটির শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী প্রাণ হারান। হামলার ওই ঘটনায় তখন ইসরায়েলের উপর একতরফাভাবে দায় চাপান ডোনাল্ড ট্রাম্প। তবে এখন সুর পাল্টিয়ে ভিন্ন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 14টি প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল কেবল চীন। প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের উপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আহমেদ আল শারার আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আগেই নেওয়া হলো এই সিদ্ধান্ত। আগামী শুক্রবার প্রথম কোনো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাবেন তিনি। 14 বছরের গৃহযুদ্ধের সমাপ্তি হলেও শান্তি ফেরেনি সিরিয়াবাসীর জীবনে। নতুন সরকার দেশ পুনর্গঠনে ব্যস্ত থাকলেও যুদ্ধে ধ্বংসপ্রায় গ্রামগুলোতে শুরু হয়নি অবকাঠামো পুনর্নির্মাণ। তাই বাধ্য হয়ে পাহাড়ের গুহায় জীবন কাটাতে হচ্ছে অনেক পরিবারকে, যেখানে নেই বসবাসের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো। সিরিয়ার হামা প্রদেশের আল লাতামনা গ্রাম, চারপাশে ধ্বংসস্তূপ, আর সেই ধ্বংসের মাঝে কোনো রকমে জীবন টিকিয়ে রেখেছেন রাজা ইজ্জো। 63 বছর বয়সী এই নারীর পরিবারের ঠিকানা পাহাড়ের গুহা। এসব গুহা যুদ্ধের সময় ব্যবহার হতো স্থানীয় বাসিন্দাদের আশ্রয়স্থল হিসাবে। 6 বছর আগে যখন সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে এলাকা দখল করে নেয়, তখন আরও অনেক পরিবারের সাথে পালিয়ে যান ইজ্জো। আশ্রয় নেন ইদলিবের শিবিরে। গেল বছরের শেষে বাশার আল আসাদের পতনের পর তারা ফিরে এসেছেন নিজেদের গ্রামে, যেখানে বাড়িঘর নেই, সেবার সুবিধাও অপ্রতুল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবকাঠামো। তাই নিরুপায় হয়ে ইজ্জোর মতো অনেকেই বসবাস শুরু করেছে গুহায়। গুহাগুলো আমরা বানিয়েছিলাম বোমাবর্ষণ থেকে রক্ষা পেতে, কিন্তু এখন এখানেই আমাদের স্থায়ীভাবে বসবাস করতে হচ্ছে। আগে আমাদের বাড়ি ছিল, বিদ্যুৎ ছিল, বাথরুম ছিল, আর এখন কিছুই অবশিষ্ট নেই। এখন সবাই এভাবেই জীবনযাপন করছে। আমাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে। ঠান্ডা হলেও এই গুহাই আমাদের কাছে স্বর্গের মতো। এখানে বিদ্যুৎ নেই, পানি নেই অর্ধেক মানুষের কাছে। বিশ্বব্যাংকের হিসাব বলছে যুদ্ধোত্তর সিরিয়া পুনর্গঠনে লাগবে অন্তত $21,600 কোটি। এর মধ্যে আবাসিক ভবনের ক্ষতির পরিমাণই প্রায় 3,500 কোটি। গৃহযুদ্ধ শেষ হলেও গুহার জীবন যেন শেষ হচ্ছে না মানুষের। এখনও সুউচ্চ পাহাড়গুলোই দুর্ভেদ্য দেওয়াল হয়ে রক্ষা করছে সিরীয়দের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ক্যারিবিয়ান সাগরে আবারও নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ গেছে অন্তত 3 জনের। বৃহস্পতিবার দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ নিশ্চিত করেন এই তথ্য। তার দাবি, মার্কিন সেনাদের হামলার শিকার নৌযানটিতে মাদক চোরাচালানে ব্যবহার হচ্ছিল। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে হেগসেথ জানান, একটি সন্ত্রাসী গোষ্ঠীর ছিল নৌযানটি, যদিও তিনি কোনো তথ্য প্রমাণ দেননি। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে এ পর্যন্ত 60 জন নিহত হয়েছে।